আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি গতকালকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছিলাম এবং সেটার ভিডিওটা হচ্ছে ইনডেক্সের উপরে একটি গবেষণা। তো আমরা যেটা গতকালকে দেখেছিলাম, আমরা এটা একটু দেখি, এটাই আমরা এঁকেছিলাম, একটু দেখাচ্ছি। যেটা আঁকছিলাম ওইটার উপরেই। তো এইটাই আঁকছিলাম এবং এইটার উপরেই আমরা একটু এনালাইসিস করব। আজকে আমরা যেটা দেখেছি বাজারের বাজারের দিনের শুরুতে একটু পজিটিভ থাকলেও আমরা দেখেছি যে ৫,৪৫৬ পয়েন্ট পর্যন্ত নেমেছিল এবং এইটা কিন্তু আমার এই আঁকাআঁকির মধ্যেই কিন্তু দেখাচ্ছে। এবং কারেকশন ওয়েভ অনুযায়ী কিন্তু দেখাচ্ছে। তারপরেও আমি আজকে বাজারের স্ট্যাটাসটা একটু বলে দিচ্ছি। আজকে বাজার শুরুতেই সর্বোচ্চ হাই হয়েছিল ৫,৫২২ পয়েন্ট। এবং সর্বনিম্ন নেমেছিল ৫,৪৫৬ এবং দিন শেষে ক্লোজিং হয়েছে ৫,৪৮২ পয়েন্ট এবং গত দিনের তো থেকে আজকে ২৩ পয়েন্ট ৯৯ মাইনাস ছিল এবং ভলিউম যদি বিশ্লেষণ করি তাহলে ৬২২ কোটি টাকা এবং শেয়ার বেড়েছিল ৭৮টি এবং নেমেছিল ৩০৫ এবং অপরিবর্তিত ছিল ৩২টি। আমরা যেটা দেখতে পাচ্ছি ভলিউমের দিক দিয়ে এবং মার্কেট স্ট্র্যাটেজি যদি দেখি যে কোন ইয়েগুলো সেক্টর গুলোর দাপট ছিল সেখানে ফার্মাসিউটিক্যালস, ফুয়াংফু সরি ও ফুড অ্যান্ড অ্যালাইড এইসব সেক্টর গুলোর মধ্যে মোটামুটি একটা দাপট ছিল। অন্যদিকে যদি আমরা যাই আমরা মিনিট চার্টে দেখতে পাচ্ছি বুল অ্যান্ড বিয়ার 50-50। তাহলে আমাদের যেটা অন্যান্য ইন্ডিকেটর প্লাস হচ্ছে আমাদের যেগুলো দেখায়, তো ওই হিসাবে আমরা মনে করি যে বাজারটা আগামীকালকে যে ক্যান্ডেল প্লাস হচ্ছে আম অন্যান্য যে ইন্ডিকেটর আমাদেরকে নির্দেশ করে আগামীকালকে থেকে বাজার একটু পজিটিভ মুভমেন্টে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের বাজারটা আমরা ৫,৪৯৮ এর পরে যেয়ে আমরা একটু অ্যালার্ট হব। মানে অ্যালার্ট বলতে সক্রিয় হব। হুম? তো এর আগে আমরা একটু ইয়েতে থাকবো। আর অনেকে আমাকে বলছেন যে, "ভাইয়া যে মার্কেট যদি করে পড়ে যায় অথবা আপনি যে চিত্রটা এঁকেছেন, এই চিত্রের মধ্যে যদি হয় তাহলে তো বিষয়টা হচ্ছে এরকম না যে আগামী ২৫ তারিখ পর্যন্ত আমাদের কোনো চাপ নেই। আ লোন অ্যাডজাস্টমেন্ট ইস্যু। আমরা সাধারণত হিসাব করি ২৫ তারিখের পরে লোন অ্যাডজাস্টমেন্ট ইস্যু গুলো আসে। তো সেই ক্ষেত্রে আমরা ২৫ তারিখ পর্যন্তই যদি এই রেঞ্জে ওঠে যেমন ১০ পয়েন্ট, ১৫ পয়েন্ট, ওই ৫০ পয়েন্ট, ১০০ পয়েন্ট ওঠার আপাতত আমি একটু চান্স একটু কমই দেখি। কারণ মাসের যেহেতু আ আগামীকালকে ১৫ তারিখ। তো ওই হিসাবে এত বড় আপ ট্রেন্ড নাও পেতে পারি। তো সেই ক্ষেত্রে এ পর্যন্ত আপ ট্রেন্ড হয়ে আবার একটু মাসের শেষের দিকে একটু স্লো মুড এ থাকবে। তো কোন শেয়ার গুলো বাই মুড এ থাকতে পারে, কোন শেয়ার গুলো আ ইতে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটা যদি গবেষণায় পাই তাহলে সেক্ষেত্রে মাসের শেষ পর্যায়গুলোতে সাধারণত লো পেইড আপ মানে লো পেইড আপ যে মাসের শেষ পর্যায়ে খেলা হয় এরকম না। মানে আমাকে এখানে নির্দেশ করছে ইনডেক্স পালস নির্দেশ করছে যে লো পেইড আপ এর একটু ছোটখাটো একটা ভাইব্রেন্ট আসবে। তো শুধু লো পেইড আপ বলতে কি বোঝায়? জাঙ্ক শেয়ার যেগুলো বড় শেয়ার যেমন আ আমি গতকালকে একটা লিস্ট দিয়েছিলাম। ওই শেয়ারগুলোর মধ্যে একটা ভাইব্রেন্ট আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। গতকালকের লিস্টটা যারা দেখেছেন আ সেটা যদি পুরোনো ভিডিওতে আছে, আগের দিনের ভিডিওতে আছে ওইটা দেখে নিয়েন। এর সাথে আমি নতুন কিছু এডও করে দিব। তো আমার ধারণা মতে আমি আগামী আগামী ১০ দিনের মধ্যে লো পেইড আপ তারপরে হচ্ছে ছোট শেয়ার গুলো যেগুলো হচ্ছে আমরা পাস বাই মানে ছোট শেয়ার বলতে যে ফোয়াং সিরামিক্স তারপরে হচ্ছে আ সেন্ট্রাল ফার্মা তারপরে হচ্ছে আ বিডি থাই, ইটিএল এগুলো একটু অ আপ ট্রেন্ড এ থাকবে। আগামীকালকে থেকে এগুলো একটু ভালোর দিকে যাবে। অ্যাডভেন্ট এগুলো ভালোর দিকে যাবে। তো গোল্ডেন সন এটাও এগুলো ভালোর দিকে যাবে। পাশাপাশি ফান্ডামেন্টাল শেয়ার, ব্যাংক এগুলো সবগুলোই মোটামুটি একটা জগা খিচুড়ির মতো যে সবগুলোর মধ্যে একটু আপ ট্রেন্ড ভাইব্রেন্ট মোটামুটি থাকবে। তবে লো পেইড আপ যেগুলো বড় শেয়ার গুলো ওগুলো একটা থাকবে। মানে মোট কথা ফ্লো এবং বাজারটা যাতে না পড়ে ওইটার জন্য একটু যা কিছু করার দরকার ওইটাই হবে। আ এটা আমার কাছে মনে হচ্ছে। আর হচ্ছে আ আগে আমি কিছু লিস্ট এড করব। সেই লিস্ট হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে
আমি একটা লিস্ট করেছি। গতকালকের লিস্টটা যারা পেয়েছেন, এই লিস্টের সাথে শুধু এড হবে ফার্মাইট, গোল্ডেনসন, বিচ হ্যাচারি, যেটা আ আমি এ আমার গ্রুপে যারা প্রিভিয়াসলি আছেন তারা হয়তোবা পেয়েছেন। আ সিপি, সেন্ট্রাল ফার্মা, এটিএল এগুলো আমরা আগামীতে একটু ভাইব্রেন্ট দেখতে পারি। আর আমি যদিও মার্কেট লাইভ অবস্থায় আমি অনেকগুলো ইন্ডিকেটর অথবা প্যাটার্ন নিয়ে গবেষণা করি অথবা গবেষণা দেই। যদি সেক্ষেত্রে যদি কারো দরকার হয় আমাকে ইউটিউবেই আপনারা করেন, কমেন্টস করেন, আমি প্রয়োজনে লিংক দিয়ে দিব না এখানে। যদি প্রয়োজন হয় কারো, যে লাইভ স্ক্রিনে থাকতে চাচ্ছেন, এরকম যদি মনে করেন তাহলে থাকতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু অন্যান্য আইটেম সম্পর্কে একটু গবেষণা করব। আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে বুলিশ এনগালফিং ৩টা ৫-৬টা শেয়ারের একটা বুলিশ এনগালফিং দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এআইএল টা দেখি আমরা আজকে, গতকালকে লিস্টে ছিল যদিও, আপনারা দেখে নিবেন। এটা হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল করেছে। তো এটা মনে হয় আগামীতে বাড়তে পারে। যারা ক্যান্ডেল সম্পর্কে গবেষণা করেন ওই হিসাবে তারা বলতেই পারবেন। যারা এআইএল এ আছেন তারা একটু দেখবেন যে আগামীতে এআইএল টার রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে আমরা ১১৮ টাকা ৫০ পয়সা তো আজকে ক্লোজিং হইলো। তাহলে এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে ১২৮ টাকা, এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে ১৪৭ টাকা। তো আমরা ১২৮ টাকাকে টার্গেট করতেই পারি আপাতত। তারপরে আমরা আরেকটা আইটেম দেখি যেটা আজকে বুলিশ এনগালফিং, আমান ফিড। আমান ফিডটাও দেখি, এটা মোটামুটি ভালোই একটু আপ ট্রেন্ডে ছিল আজকে। কিন্তু শেয়ারটা কিন্তু কোথা থেকে উঠছে, ২৩ টাকা থেকে বর্তমান প্রাইস হচ্ছে ৩০ টাকা। তো আমরা পরবর্তী রেজিস্ট্যান্স, এটা ৩১ টাকা ৩০ পয়সা, পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৩২ টাকা ৯০ পয়সা। তো যেহেতু শেয়ারটা অনেক নিচের থেকে উঠেছে, তাহলে সেই হিসাবে আমি বলবো যে এখানে বাই করবেন, এটা আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু এই শেয়ারটা বুলিশ এনগালফিং আমার লিস্টে নাই, ঠিক আছে? কারণ আমি এত উপরের শেয়ার, মানে বিশেষ করে যেটা আহ, আহ, যদি 52 উইকস হাই হইতো তাহলে আমি সেক্ষেত্রে দিতাম, কিন্তু এখানে আমার দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। হুম যদি 52 উইকস হাই হয়, বিষয়টা হচ্ছে এরকম যে 36 টাকা যদি পার করে, সেক্ষেত্রে আমি নতুন একটা দিগন্ত দেখতে পারবো। সেটা বক্স থিওরি, আজব থিওরি মেথডে যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে এনবয়। এনবয়টা অনেক দিন আগের ইয়ে, কিন্তু ওই যে সামনে যেহেতু জুন ক্লোজিং, এগুলো হয়তো বা একটু বাড়তে পারে। এনবয়টাও আমরা দেখলাম যে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল দিয়েছে। তারপরে আসবো হচ্ছে জিকিউ বল পেন। আপনারা ওই লিস্টের মধ্যেই থাকার চেষ্টা করেন, এত বেশি আইটেমে। জিকিউ বলপেন যেটা আমরা গত দিন দেখেছিলাম যে ডাবল টপের থেকে আবার সেটা পড়ে গেছে। তো এই ক্ষেত্রে ১৪৭ টাকা ৯০ পয়সাটা পার করতে হবে এবং পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে ১৭৪ টাকা টার্গেট করতে পারেন সর্বোচ্চ। এটা টার্গেট করতে পারেন, কিন্তু আপনাকে ডাবল টপটা পার করতে হবে। হ্যাঁ, বিশেষ মানে এই টপগুলো পার করতে হবে। ১৪৭ টাকা ৯০ পয়সা পার করলে আমরা মনে হয় যে এটা আশা হতে পারে। তো আমি এই কাউকে কিনতে বলছি না, এক্ষেত্রে অনেকের আছে এই হিসাবে আমি গবেষণাটা দিচ্ছি। এখানে আইএসএন টা দেখতে পাচ্ছি, আইএসএন ও আমরা বুলিশ এনগালফিং দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আইএসএন টাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৪৬ টাকা ২০ পয়সা, এরপরে হচ্ছে ৪৯ টাকা ৮০ পয়সা, ৫৩ টাকা ৩০ পয়সা। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি হচ্ছে আইএসএন এর পরে ফার্মা, যেটা আমাদের লিস্টেই আছে যদিও, ফার্মা এটা। তো এটা আসলে কি ছোট একটা ভাইব্রেন্ট দিতে পারে। তো ওই হিসাবে আমাদের লিস্টে রাখা। আহ, এখানে একটা দেখতে পাচ্ছি বুলিশ এনগালফিং। তো যেহেতু এগুলো একটু দামি শেয়ার, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ৫০ টাকা ১০০ টাকা বাড়লে অনেক টাকা, ৫০ মানে অনেকে কম বেশি নেয়, ওই ক্ষেত্রে ৫০ টাকা ১০০ টাকা অনেক বেশি টাকা হয়ে যায়। তো এটা লিস্টে রাখতে পারেন, চয়েসে রাখতে পারেন। বাড়তে পারে, এবং সামনে যেহেতু একটু ছোট জাঙ্ক শেয়ারের বড় জাঙ্ক শেয়ার গুলো খেলা হচ্ছে, আগের লিস্টটা ফলো করে কিন্তু অ্যাড করা হয়েছে এটা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, পুল ব্যাক শেয়ার গুলো। আমরা পুল ব্যাক শেয়ার গুলো একটু দেখব, যেগুলো আজকে এটা পুল ব্যাক করেছে। হ্যাঁ, এসিএফএল এটা আমার লিস্টে, আগের লিস্টে ছিল, যেটা আমাদের গ্রুপে আছে, কিন্তু আমি তো গতকালকে থেকে যেহেতু ভিডিও করছি আমার লিস্টে নাই
এই আগের লিস্টটায় নাই। কিন্তু আমাদের গ্রুপে ছিল। তো এটাও দেখতে পাচ্ছি যে এটা পুল ব্যাক করেছে। মানে শেয়ারটা উপরে উঠেছিল, আবার ডাউন হয়েছে, আবার পুল ব্যাক করেছে। তো ওই হিসাবে এই শেয়ারটাও খারাপ না, এই শেয়ারটাও আমাদের ভালো এবং এটার ইনস্টিটিউটটা বাড়ছে, এটাও খেয়াল রাখতে হবে। তো এটা লিস্ট, আগের লিস্ট যেহেতু, এটা আমি নতুন লিস্টে এড করছি না। অ্যাডভেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে পুল ব্যাক। তো অ্যাডভেন্ট যদি পুল ব্যাক হয়, তাহলে এই শেয়ারটার অবস্থানটা কি আছে? ভলিউম ভালো, আমরা এটা হয়তো বা এই যে রেজিস্ট্যান্স গুলো আপনারা দেখতে পারেন, 34 টাকা 90 পয়সা পর্যন্ত টার্গেট করতে পারেন, কিন্তু শেয়ারটা 29 টাকা 30 পয়সা পরবর্তী রেজিস্ট্যান্স, 31 টাকা 50 পয়সা, 33 টাকা 20 পয়সা, 34 টাকা 90 পয়সা, এই লক্ষ্য নিয়ে আপনারা অগ্রসর হতে পারেন। এনবয় তো বললামই। তারপরে হাইডেলবার্গটা আমরা দেখতে পাচ্ছি। হাইডেলবার্গটা যদি দেখি, তাহলে হাইডেলবার্গ শেয়ারটা অলরেডি মোটামুটি কত পার্সেন্ট বেড়েছে এটারও একটা আমরা স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। অলরেডি সে 123 টাকা বেড়েছে। তার মানে কত দিন আগের থেকে শেয়ারটা বাড়ছে? আমরা 19শে জুন থেকে শেয়ারটা মোটামুটি একটানাই বাড়ছে, 123 টাকা বেড়েছে, 71% বেড়েছে। তো এই লেভেলে যদি আমাদেরকে করতে হয়, তাহলে বলবো, যদি না, এই শেয়ারটা আমরা 52 উইকস হাই মেথডে আমরা আগাবো না। 52 উইকস হাই মেথডে না আগায় আমরা এই শেয়ারটা, যে পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 197 টাকা 60 পয়সা। এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 347 টাকা, তারপরে হচ্ছে 396 টাকা। এই টার্গেট গুলো নিয়ে আপনারা আগান, এটা আপনাদের ব্যাপার, আমার লিস্টে থাকবে না। এরপরে মেঘনা পেটটা আমরা দেখতে পাচ্ছি যে এটাও পুল ব্যাক। হুম মেঘনা পেটটাও পুল ব্যাক। তো মেঘনা পেটেরও আমি রেজিস্ট্যান্স গুলো আমি তুলে ধরছি। মেঘনা পেটের রেজিস্ট্যান্সটা হচ্ছে 37 টাকা 30 পয়সা, এর পরেরটা হচ্ছে 39 টাকা 60 পয়সা, তারপর হচ্ছে 43 টাকা। যারা আগে কিনেছেন অথবা নতুন কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই রেজিস্ট্যান্স গুলো ফলো আপ করে অগ্রসর হবেন। রেজিস্ট্যান্স সাপোর্ট এমন একটা জিনিস, সবসময় এই রেজিস্ট্যান্স সাপোর্টে কিন্তু অবশ্যই শেয়ারগুলো বাড়ি খায়, এবং এগুলো বলা চলে একটা দেয়াল। হুম সাপোর্ট যেমন একটা দেয়াল, রেজিস্ট্যান্সও একটা দেয়াল। এই দেয়ালগুলো ভাঙার আগে শেয়ারগুলো একটু স্লো হয়, অথবা এই সম্পর্কে আসলে আমি নতুন কোনো জ্ঞান দিতে চাচ্ছি না আপনাদের, আপনারা অনেক জ্ঞানী। তো এই রেজিস্ট্যান্স গুলো অবশ্যই ফলো করে অগ্রসর হবেন। আমরা আরেকটা পুল ব্যাক আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক, কিন্তু আমি ট্রাস্ট ব্যাংকটা আমি বলতে চাচ্ছি না। ট্রাস্ট ব্যাংকটাও আমাদের একটু পুল ব্যাক, মানে পুল ব্যাক যে এটা কিনতে হবে এরকম না, কিন্তু পুল ব্যাক হয়েছে এটা আমি দেখাইলাম। তো এইখানে রেজিস্ট্যান্স গুলো উল্লেখ করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো দুইটা আইটেম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে, একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যাঁ, সরি, হ্যামার ক্যান্ডেল আমি লিখে ফেলছি। ইউনাইটেড ইন্স্যুরেন্স, এটা হ্যামার ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। তো ইউনাইটেড ইন্স্যুরেন্সটা একটু দেখি। ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্সটা দেখতে পাচ্ছি ও হ্যামার ক্যান্ডেল দিয়েছে। তো ও এখান থেকে যদি পুল ব্যাক দেয়, এখনো সে কনফার্মেশন দেয় নাই। তো মোটামুটি মুভিং অ্যাভারেজের উপরে আছে, কিন্তু অন্যান্য ইন্ডিকেটর এখন পর্যন্ত কনফার্মেশন দেয় নাই, কিন্তু শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে এখান থেকে বাড়তে পারে। পাশাপাশি আমরা যদি ড্রাগন ফ্লাইয়ের একটা প্যাটার্ন নিয়ে আসি, তাহলে আমরা সিমটেক্সটাকে দেখতে পাচ্ছি যে ড্রাগন ফ্লাইয়ের প্যাটার্ন। সিমটেক্সটা দেখি, এখানে সিমটেক্সটাও একটু মোটামুটি বাড়- বাড়তে পারে সম্ভাবনাময়। তাহলে আমরা মুভিং অ্যাভারেজ, মানে সরি, আমরা 23 টাকা 40 পয়সার উপরে যদি যায়, তাহলে একটু বেশি আশান্বিত হব। পাশাপাশি আমরা এটাকে রেজিস্ট্যান্সটা 23 টাকা 80, 25 টাকা 50 এবং 26 টাকা 70 পয়সা, এটা আমরা টার্গেট করতে পারি। আরো একটা দুইটা লিস্ট আসছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরডি ফুডটা। আরডি ফুডটা আমাকে এখানে লিস্টে দেখাচ্ছে। তো আরডি ফুডটাও যদি আমরা দেখি, এখানে আরডি ফুডটা আমি যদি অন্যান্য ইন্ডিকেটর দেখি, আমার কাছে ওইরকম লাগে না, কিন্তু বাড়তে পারে, মনে হচ্ছে বাড়তে পারে এখানে। তো বাড়তে পারলে যার আছে তাদেরকে বলবো যে 36 টাকা 30 পয়সা হচ্ছে পরবর্তী রেজিস্ট্যান্স, এবং এরপরে হচ্ছে 38 20 40 10 42। এই রেজিস্ট্যান্স গুলো অবশ্যই ফলো আপে রেখে অগ্রসর হবেন।
তারপরে তো মোটামুটি করলাম। আর আগামীকালকে যদি উম উম ছোট শেয়ারগুলো যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল ফার্মাটাকে আমরা ছোট শেয়ারের সাথে তো লিস্টেই আছে। তো ওইটা লিস্টে রাখতেই পারি। এটা পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে ৳২১.৫০, এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে ৳২৫। তো বড় কোনো প্রত্যাশা, বড় কোনো আশা আমাদের যেহেতু আগামীতে একটা বাদ আছে, তো বড় কোনো আশা প্রত্যাশা নিতে হলে আমাকে এই যে রেসিস্ট্যান্স গুলো অবশ্যই ফলো আপে রাখতে হবে। পাশাপাশি ছোট শেয়ার গুলো আরো কয়েকটা শেয়ারই বাড়বে, কিন্তু সব লিস্ট তো আর আমার দেওয়া সম্ভব না। ইটিএলটা আমরা এটা মনে করি যে আগামীকালকে এটা বড় একটা ভাইব্রেন্ট আসতে পারে ইটিএলটা। তো এখানে ইটিএলটা আমরা ৳১১.৭০ নিচে যদি চলে যায় তাহলে আমরা একটু সাবধানতা অবলম্বন করব, ৳১১.৮০। কিন্তু এই শেয়ারটা আগামীকালকে পুলব্যাক দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৳১৪.৯০। এই শেয়ারটা একদিক দিয়ে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে কোনো জেটে যাওয়ার সম্ভাবনা নাই। ইটিএল নিয়ে যদি কেউ চোখ বন্ধ করে বসেও থাকে তাহলে আমি বলব যে এটা নিয়ে নিরাশার কিছু নাই এবং কম দামের মধ্যে মচমচা বাজার শেয়ারটা ইটিএল। জেটে যাওয়ার সম্ভাবনা নাই। যেমন জেটে যাওয়ার সম্ভাবনা নাই, গোল্ডেন সান জেটে যাওয়ার সম্ভাবনা নাই, ইটিএল জেটে যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে আ ফুয়াং সিরামিকস এগুলো জেটে যাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ? এই শেয়ারগুলো আপনারা করতে পারেন। গতকালকে আমরা একটা আমাদের লিস্টের মধ্যে শুধু ইউনিয়ন ব্যাংকটা বাড়েনি। তো ইউনিয়ন ব্যাংকটা কিন্তু আমরা যেটা ভলিউম দেখতে পাচ্ছি ও সুন্দর করে বামে শেয়ারগুলো জমাচ্ছে। যেটা দেখতে পেলাম আজকে। তো ও ও এখানে খুব কম ভলিউমেই শেয়ারগুলো কালেক্ট করার চেষ্টা করছে। কিন্তু মনে হয় একটা পুল ব্যাক অথবা বাই ব্র্যান্ড একটা আসতে পারে। কিন্তু মুভিং এভারেজের উপরে অবস্থান করছে। আমার কাছে মনে হয় এই শেয়ারটা বাড়বে। কমতাল মচমচা বাজার হিসাবে এই শেয়ারটা কেউ সবাই চয়েসে রাখতেই পারেন। শেয়ারটা আমার মনে হয় যে যেহেতু বিগত দিনে ব্যাংকের যে শেয়ারগুলো বেড়েছিল ওই লিস্টের মধ্যে এই শেয়ারটা তেমন একটা ভাইব্রেন্ট দেয় নাই। তাহলে আমার কাছে মনে হয় ভাইব্রেন্ট যদি দেয় এটা ৳৮.৪০ এবং ৳৯.২০ পর্যন্ত যাওয়ার লাইন আছে। তো অনেক কিছুই আজকে বিশ্লেষণ, এনালাইসিস অনেক কিছুই দিয়ে ফেললাম। তো আশা করি আমি আসলে কতটুকু বোঝাইতে পারছি, কতটুকু বোঝাতে চাচ্ছি এটা অনেকে কিভাবে বুঝেন, অনেকে কিভাবে দেখেন। যেমন গতকালকে আমার এটা একজন শেয়ার করলো। তো বাই দ্যা বাই মনে হয় অ্যা সামওয়ান একটা কমেন্টস করেছে। কারণ কথা হচ্ছে যে কারো হয়তোবা হিংসা লাগতে পারে, কারো অথবা অন্তরে জ্বালা লাগতে পারে। জ্বালাই জ্বালা কত জ্বালা। এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে। আসলে সব মন্তব্যের মাঝেই আমাদের করতে হয়। তো আমি আসলে এনালাইসিস গুলো আমার গ্রুপের মেম্বারদের জন্যই। কারণ প্রতিদিন তো আর এনালাইসিস দেওয়া সম্ভব না। ওই জাস্ট গ্রুপের মেম্বারের জন্য। পাশাপাশি গ্রুপের মেম্বাররা যদি শেয়ার করে কোথাও, ওরা যদি দেখে উপকৃত হয় সবার জন্য। হ্যাঁ? আর নতুন যেহেতু হয়তোবা ঐরকম বিশ্লেষণ করতে পারি না। ভবিষ্যতে যদি আপনাদের আরো চাহিদা অথবা আ প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই প্রয়োজনের তাগিদে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যদি কোনো ব্যাপারে কোনো মন্তব্য অথবা আপনারা আমার চ্যানেলের মধ্যে অথবা আমার পোস্টের ভিডিওটার নিচে কমেন্টস করেন। আমি ভবিষ্যতে নতুন কিছু আনার চেষ্টা করব অথবা দেয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।